দাসপুর এমএলএ মাননীয় তপন দত্ত মহোদয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই কর্মশালাকে উদ্বোধন করলেন। আমরা সাড়ম্বরে হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। উপস্থিত অতিথিরা সকলে একে একে প্রদীপ প্রজ্বলন করছেন এবং আমরা গবাদি পশু ছিল, যে গোবর সার ছিল, সেটা যত দিন যাচ্ছে কমে যাচ্ছে, আর নাই জমিতেও। আর গরু দিয়ে এখন লাঙল চাষ হয় না, তো ওইরকম ভাবে গরু নাই, এবং যে গরুর যে গোবর যে সার জমিতে দেওয়া হতো সেটা দিন দিন কমছে। এখন দেখা যায় যে কিছুটা গোবর নিয়ে এসে মাঠের মাঝখানে স্তূপ স্তূপ করে রেখে দেওয়া হয়েছে, এবং সেটাই দিনের পর দিন রয়েছে, মাটির সাথে মেশানো হয় না। পরে অনেক দিন পরে হয়তো সেটাকে মেশানো হয়, তো ওতে ওর যে নিউট্রিয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট বেরিয়ে ধুয়ে চলে যাচ্ছে বৃষ্টি। তো এইটুকুনি গোবর সার দেওয়া হয়। আগে যেটা আমরা বর্ষার ছুটতে ধনজা যে চাষ করতাম, এগুলো নতুন কিছু নয়, শুধু মানে প্রাকৃতিক কৃষি। আপনি ভাবছেন যে এই কর্মশালা করে আমরা গভর্নমেন্ট থেকে বা সরকার থেকে এটা জানানো হচ্ছে যে নতুন একটা কিছু বিষয় হচ্ছে, এগুলো অনেকদিন আগে থেকে আমাদের মধ্যে প্রচলন আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে ভিডিওটা দেখলেন ওইগুলোই কিন্তু দেখালেন এবং বললেন, সবাইকে অবগত করলেন যে এটা আপনারা আবার, বক্তব্যটা ছিল আবার ফিরিয়ে আনুন। আপনাদের একটা বই দেওয়া হয়েছে, ওইখানে কিন্তু কি বিস্তারিত লেখা আছে, যেটা আপনারা যদি পড়েন দেখতে পাবেন অনেকটাই পুরনো, আগেকার দিনে যেগুলো হতো সেইগুলো আবার ফিরিয়ে আনার জন্য বলা হচ্ছে। আমরা মাঝখানে যেগুলো যেমন দেশি ধান চাষ করতাম, এখন তো হয় না। আমাদের ওই দেশি ধান মানে যতটা প্রোডাকশন হবে সেটা আমাদের এই জনসংখ্যাকে খাওয়ানোর মতো যথেষ্ট নয়। আমরা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, তারপরে হাইব্রিড ধানে চলে গেছে, কারণ ওর অনেক বেশি ফলন। তো একই কারণে আমরা যে রাসায়নিক সার দিচ্ছি ফলনটা বাড়ানোর জন্য। তো রাতারাতি রাসায়নিক সারকে পুরোটা তো আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু এই যে আপনি ইউরিয়া দিচ্ছেন, ইউরিয়াতে শুধু নাইট্রোজেন আছে, এটা সবাই জানে না। 10-26-26 নাইট্রোজেন, ফসফেট, পটাশ আছে, অন্য কিচ্ছু নেই। এসএসপিতে শুধু আমাদের ফসফেট রয়েছে, বাকি কিছু নেই। তো এই আমরা যখন একটা দুটো তিনটে সার দিচ্ছি, শুধু হচ্ছে ওই সারগুলোই জমিতে পড়ছে, রাসায়নিক সার। জৈব যেহেতু প্রায় টোটালটাই প্রায় বন্ধ হয়ে গেছে, তাহলে গাছের যে 16টা খাদ্য উপাদান, আরো যে খাদ্য উপাদানগুলো রয়েছে, যেমন হচ্ছে ওই জিঙ্ক, তারপরে হচ্ছে মলিবডিনাম, তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, সালফার, এইগুলো ঘাটতি পড়ে যাচ্ছে। তাই জন্য এখন দেখবেন আগেকার দিনের তুলনায় গাছের অনেক রোগ বেড়ে গেছে। কোনো পোকা লাগেনি বা ফাঙ্গাস লাগেনি, তবুও রোগ হয়েছে। ওটা রোগ মানে ওর অনুখাদ্যর ঘাটতি হয়েছে। তার যে 16টা নিউট্রিয়েন্ট, 16টা খাদ্য উপাদান লাগে, আমরা দিতে পারছি না। কেন? আমরা তো কয়েকটা মাত্র দিচ্ছি, যে ইউরিয়া, ফসফেট বা টিএসপি বা 10-26, ওই তিনটে, এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ। তো এটাই আমরা বছর বছর চাষ করছি। আগেকার তুলনায় এখন 3টে করে ফসল হচ্ছে, তো চাষ করছি। তাহলে ওই খাদ্য উপাদানগুলো পাচ্ছে কোথা? মাটি থেকে পাচ্ছে। এখন মাটিতে পেতে পেতে তো একসময় শেষ হয়ে যাবে। এবার আপনি যদি জৈব সার দিতেন, অর্থাৎ ধনচা যদি চাষ করে আমরা সবুজ সার দিতাম, কি মাটিতে গোবর সার মেশাতাম, কি ভার্মি কম্পোস্ট মেশাতাম, তাহলে কিন্তু ওই জৈব সারের মধ্যে ওই খাদ্য উপাদানগুলো ছিল, তাহলে মাটিতে কিছুটা মিশত, তাহলে পরের ফসলগুলো পেত। কিন্তু এখন আর পাচ্ছে না, এটাই আমাদের মেন সমস্যা। যদি ওটা আমরা না দিই, ধীরে ধীরে আর কিন্তু রাসায়নিক সার দিলেও আর ফলন বাড়বে না। তো বাধ্য হয়ে আমাদের জৈবতে বা প্রাকৃতিক উপায়ের যে সার, তাতে যেতে হবে, কোনো বিকল্প নেই। ওটাই ভিডিওতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমাদের কিন্তু বিকল্প আর হাতে কোনো অপশন নেই। আপনি যদি মনে করেন যে আমরা চিরকাল ওই এনপিকে মানে ইউরিয়া, ফসফেট, পটাশ দিয়ে আমরা করে যাব, চাষ করা যাবে না, সম্ভব নয়। কারণ ওই মাটির যে অন্যান্য খাদ্য উপাদান সেগুলো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে কি না, আপনি যেখানে অতিরিক্ত যে ফসফেট যেগুলো আলু পেয়ে থাকে, অতিরিক্ত ফসফেট দিয়েছে, ওটা ব্যবহার হয়, ওটা ফসফেট হচ্ছে খুব শান্ত ছেলে, ওখানে থাকে যায় মাটিতে, ও মাটি থেকে দূরে কোথাও যেতে পারে না। তো ওইখানেই রয়ে যাচ্ছে, আপনার মাটিটা শক্ত হয়ে যাচ্ছে জমিটা।
এই ফসফেটটা কিন্তু গাছের আর টেনে নেওয়ার মতো উপাদানে থাকছে না, কঠিন একটা অন্য যৌগ কম করে মাটিতেই রয়ে যাচ্ছে। তো মাটিতে এই ফসফেটটাকে আবার আবার আপনি ফসফেট দিলেন, ও আবার রয়ে গেল, তাহলে আমার পয়সা নষ্ট হচ্ছে। অথচ মাটিতে ফসফেট আছে কিন্তু গাছের উপযোগী নেই। তাকে গাছের উপযোগী করার জন্য কি করতে হবে না, জীবাণু সার দিতে হবে। এর মধ্যে আছে, বইতেও লেখা আছে। আমরা এখন মার্কেটে দেখবেন সব, বিশেষ করে এই কালকে আমরা প্রদর্শনী যেটা জেলাতে হচ্ছিল দেখাচ্ছিলাম, আমরা এডিএ অফিস থেকেই নিয়েছি, ওই অফিসেও পাবেন, আমি অফিস থেকেই নিলাম। ফসফেট সলভুলাইজিং ব্যাকটেরিয়া, অর্থাৎ ফসফেটকে দ্রাবক করে এমন জীবাণু সার পাওয়া যায়। ওই জীবাণু সারকে কি করতে হবে, গোবর সারের সাথে মিশিয়ে ছায়াতে রেখে দিতে হবে, তাতে ও অনেক হচ্ছে বেড়ে যাবে সংখ্যা। সেটাকে এবার জমিতে ছড়াতে হবে, এর সাথে কীটনাশক কোনো দেওয়া চলবে না। তাহলে কি হবে, এই যে আপনার জমিতে যে ফসফেটটা রয়ে গেছে, নষ্ট হচ্ছে পড়ে পড়ে, কিন্তু গাছ নিতে পারছে না, কঠিন যৌগ হয়ে গেছে, সেইটা ওই জীবাণুটা ভেঙে দেবে। এবার জীবাণু হচ্ছে রান্না করবে ওই ফসফেটটাকে, কিন্তু জীবাণু নিজে কি খাবে, জীবাণুকে খাওয়ার জন্য দরকার হচ্ছে জৈব সার। আমরা যেমন বাজারে আলু, পটল, সবজি, ঢেঁড়স, ঝিঙে এইসব বাজার থেকে কিনে আনলাম, ওইটা কিনে এনেই কি আমরা খেতে পারবো? পারবো না। আমরা কি কাঁচা খেয়ে নেবো? আমাদের তো রান্না করতে হবে। ঠিক সেরকম আপনি যে ইউরিয়া, ফসফেট, পটাশ জমিতে দিচ্ছেন, যে সারগুলো, এটা কিন্তু গাছ নিজে ওই ফর্মে খেতে পারে না, যেটা আপনি সার দিলেন খেতে পারে না। গাছকে রান্না করে দিতে হবে। সেই রান্নাটা কে করে? রান্নাটা করছে হচ্ছে জীবাণু। এই জীবাণুটাও কিন্তু আমাদের মাটিতে ঘাটতি হয়ে আছে। কেন? জীবাণু যেটা খায় সেটা হচ্ছে জৈব সার। ওই একই, আবার ঘুরে ফিরে সেই একই কথা, মানে যেহেতু আমি জৈব সার দিই না, বন্ধ হয়ে গেছে, তাহলে জীবাণু খাবার নেই, জীবাণু মাটিতে নাই, জীবাণু ক্রমশ কমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আপনি যতই সার দিচ্ছেন গাছের ফলন বাড়ছে না। ইউরিয়া, ফসফেট যতই দিন, অথচ দাম বাড়ছে সারের, তাহলে আমার নষ্ট হচ্ছে টাকা। তো একে সঠিক সারের ব্যবহার করার জন্য জমিতে জীবাণু সার দিতে হবে। এই জীবাণু সার দেখা যাবে যখন আমরা ব্লক এডিএ অফিসে যাব, ওখানে যে বীজ আছে সেই বীজ কৃষকরা নিয়ে যাচ্ছে, কিন্তু জীবাণু সার কেউ নিয়ে যায় না। এটা কাঠ কয়লা, জীবাণু তো চোখে দেখা যায় না, কাঠ কয়লার মধ্যে জীবাণু আছে, তো ওইটা কেউ কিন্তু নিয়ে যায় না, বা ওরকমই পড়ে আছে, হয় পঞ্চায়েতের ওই গোডাউনে পড়ে আছে, যে কোনো খোঁজ করলে পাবেন, একটা কাঠ কয়লার মতো সব প্যাকেট পড়ে আছে, কেউ নিয়ে যায় না, সবাই ওই বীজটা নিয়ে চলে গেছে। কিন্তু পঞ্চায়েতের যে কোনো গোডাউনে খোঁজ করলে একটা সাইডের দিকে দেখবেন কালো কাঠ কয়লার মতো গুঁড়ো পড়ে আছে, এখন আবার সাদা পাউডারের মতো আসছে। অথবা এডিএ অফিসে যদি খোঁজ করেন, ওই গোডাউনে কোণের দিকে দেখবেন ওরকম পড়ে আছে টুক করে। ওইগুলোই হচ্ছে জীবাণু সার, ওইগুলো আসল ছিল, যেগুলো জমিতে দিতে হতো। কিন্তু ওগুলো হাতে কয়লা লেগে যাবে, ওই সব কালো হয়ে যায়, কেউ নিয়ে যায় না, সব বীজ নিয়ে চলে যায়, ওটা গুরুত্ব নেই। কিন্তু ওইটার জন্যই আপনার মাটি সার পাচ্ছে না গাছ। ওই জীবাণুটা গাছে দিতে হতো মাটিতে জৈব সারের সাথে মিশিয়ে। তো সেইটাই আবার নতুন করে আগে সবাই জানতো, না হলে আসতো কেন, কিন্তু এখন আর দেওয়া হচ্ছিল না। তো সেইটাকেই আবার ফিরিয়ে আনার জন্যই এত আয়োজন এবং এই কর্মশালা, যে জৈব ব্যবহার বাড়াতে হবে। ভবিষ্যতে নিশ্চয়ই আরো প্রাকৃতিক কর্মশালা হবে। এই যে আমরা পেস্টিসাইড দিচ্ছি, একইভাবে কীটনাশক যে দিচ্ছেন, এতে করে আপনার কীটনাশক ধুয়ে পুকুরে চলে যাচ্ছে, ওই পুকুরের জল ব্যবহার করলে যত দেখবেন আগেকার দিনে যারা বয়স্ক রয়েছেন, তো একটু মনে করলেই ভাবতে পারবেন আপনাদের ছোটবেলায় কি এত রোগ জ্বালা হতো? হতো না, অনেক বেড়ে গেছে। কেন? কারণ আমরা তো সব নকল খাচ্ছি, সব তো রাসায়নিক খাচ্ছি। এই যে বেগুন, আলু সব রং করে সেগুলো বাজারে বিক্রি হয়, সব নকল, ওগুলো কৃত্রিম রং। ঠিক একইভাবে যে বেগুনটা আপনি খাচ্ছেন, আপনি চকচকে বেগুন থেকে বাজারে কেনেন, চকচকে কোনো সবজি, পটল থেকে, ঝিঙা থেকে বাজারে কিনছেন, ওইগুলোর মধ্যে রয়েছে কীটনাশক। সত্য কীটনাশকটা মেরে তারপরে আপনার ওই ফসলটাকে বীজ করে তারপরে বাজারে বিক্রি করা। তো স্বাভাবিক ওটা চকচকে থাকবে, কোনো পোকা লাগবে না। কিন্তু কেউ কি খারাপ বেগুন কিনবে? বাজার থেকে কিনবে না। কিন্তু খারাপ বেগুনটা হচ্ছে কীটনাশক দেওয়া নেই, তাই জন্যই পোকা লাগবে। তো এগুলো চকচকে খাবার, ওগুলোতে কীটনাশক আছে। এই কীটনাশকগুলো সমস্ত রাসায়নিক, সেটাই এই ভিডিওতে বলছে, সেটাই মিটিং এর কারণ, সেটাই হচ্ছে বইতে আছে। এগুলো জৈব কীটনাশক দিতে হবে। জৈব কীটনাশক নিমাস্ত্র, ব্রহ্মাস্ত্র, যেগুলো কিভাবে তৈরি করা হবে, গোমূত্র থেকে
এবং আরো কি কি পাতা দিয়ে তার বিস্তারিত মানে বিবরণ প্রণালী আছে বইতে, এবং এগুলো নিশ্চয়ই সেমিনারের মাধ্যমে তো বোঝানো যাবে না, ওটাকে হাতে কলমে কৃষি কর্মশালা করতে হবে, যেটা কৃষক পাঠশালা, কৃষি পাঠশালা বা ফার্মার স্কুল, তার মাধ্যমে মানে ধারাবাহিক, ওটাও আমাদের ডিপার্টমেন্টে হয়, সপ্তাহে একদিন করে করে ওই বিভিন্ন এলাকায় অল্প কিছু কৃষককে নিয়ে ওটা শেখানো হয়। কালকের আমরা জেলাতে যে প্রোগ্রামটা হয়েছিল ওখানে ডেমনস্ট্রেশন দিচ্ছিলাম, ওখানে আলমনির যে এলাকাটাতে এইটা স্কিম হয়েছে বিজেপি হয় জৈব কৃষি, সেখানে কিন্তু ওরা শিখেছে, ওরাই বানিয়ে এনেছিল এবং ওরাই ডেমনস্ট্রেট করছিল। তো নিশ্চয়ই ভবিষ্যতে এই সমস্ত এখানেও বিভিন্ন জায়গাতে হবে। যত এবার আমরা যখন এটা প্রথমে প্রশিক্ষণের মাধ্যমে এবং ভবিষ্যতে হাতে কলমে শেখানোর মাধ্যমে যখন সবাই শিখবে, তখন যখন জমিতে ব্যবহার হবে তখন নিশ্চয়ই এই রাসায়নিকের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো। তো এগুলোই ওখানে বলা রয়েছে, জৈব কৃষি এবং যেগুলো হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি বলে রয়েছে আমাদের একটা ফাঙ্গাস, ওর এছাড়াও বিভিন্ন রকমের কীটনাশক রয়েছে। আপনারা বহুল প্রচলিত যেটা নিমারি, সবাই জানেন, নিমের যে নিম এবং তামা, সেগুলো দিয়েও ওইগুলো তৈরি হচ্ছে, যেগুলো আমাদের বোমবাস্ত্র বা আগ্নেয়াস্ত্র যেগুলো নাম দেওয়া হয়েছে। তো ওই কীটনাশকটাও জৈব হতে হবে। জৈব কীটনাশক হলে পোকা চলে যাবে, এর কোনো সাইড এফেক্ট, খারাপ ক্ষতিকর দিক কিন্তু নেই যেগুলো আমাদের শরীরকে ক্ষতি করবে। এটা হচ্ছে মেন কথা। অর্থাৎ আমরা এমন কীটনাশক বা রোগনাশক ব্যবহার করব যেগুলো জৈব হবে, যেগুলোর মাধ্যমে আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না, কিন্তু ফসলের থেকে আমাদের ক্ষতিকর পোকাকে সরিয়ে দেবে। এটা হচ্ছে মেন কথা। তো এইটার লক্ষ্যে প্রাকৃতিক কৃষির সূচনা হয়েছে, এবং ভবিষ্যতে নিশ্চয়ই আপনারাও আরো এই ব্যাপারে আগ্রহ হবেন। এবং আমি যেটা বলবো, সবাই চেষ্টা করবেন আপনার জমিতে যতটা পরিমাণে আপনি সার দিচ্ছেন তার কিছুটা হলেও, রাতারাতি পুরো যতটা সার দেন তার পুরোটা যদি আপনি জৈব করে দেন, তাহলে আশানুরূপ ফলন পাওয়া যাবে। কিন্তু তার কিছুটা অংশ জৈবতে কনভার্ট করুন। আপনার যতটা রাসায়নিক দিচ্ছেন তার কিছুটা অংশ জৈবতে কনভার্ট করুন, এতে কোনো ফলন কমে যাবে না। কারণ আমি তো বললাম আপনার জমিতে অলরেডি সার আছে, নষ্ট হচ্ছে, শুধু তাকে গাছের খাদ্য উপাদান, মানে ওই যে বললাম কাঁচা বাড়িতে আপনার সবজি আছে, তবুও আপনার কাজ উঠলো না কেন? দুপুরবেলা আপনার খাওয়া জুটলো না কেন? কারণ ওটা রান্না হয়নি। ঠিক একইভাবে আপনার জমিতে সার আছে, কিন্তু তবুও গাছ খেতে পারছে না। গাছ লাগাচ্ছেন বলছেন স্যার কি বলছেন, সার আছে, তো গাছ লাগাচ্ছি হচ্ছে না, গাছ তো খেতে পারছে না। তো তার জন্য জীবাণু সার। তো আপনি যদি সুপরিকল্পিতভাবে জীবাণু সার ব্যবহার করেন, অনেক খরচা কম, এর কিছু দাম নেই। ওই যে বললাম অবহেলায় পড়ে আছে ব্লক অফিসে বা পঞ্চায়েতে। তো এই জীবাণু সারকে যদি আমরা ব্যবহার করি গোবরের সাথে মিশিয়ে, তাহলে আপনার জমিতে কিছু চোখে তো দেখা যাবে না, কিন্তু জমির যে সারটা সেটা উপযোগী হয়ে গেল গাছের জন্য। প্লাস জৈব ব্যবহার করুন। ভার্মি কম্পোস্ট এখানে হয়, নারাজল অঞ্চলে ভার্মি কম্পোস্টের ব্যবহার আছে, সবজি চাষ হয়, বিশেষত সবজিতে তো জৈবর খুবই ভালো উপকার। এবং আজকে কি অবস্থা না, আমাদের বিদেশে আমাদের দেশের প্রোডাক্ট আপনারা কাগজে পড়বেন, নিতে চাইছে না কেন? আমরা এতটাই কীটনাশক দিই এবং এতটাই রাসায়নিক সার ব্যবহার করি, বিদেশে আমাদের যে ফলনগুলো উন্নত কোয়ালিটি, কিন্তু ওরা নিচ্ছে না। কারণ আমরা রাসায়নিক দিই বলে বিদেশিরা খাবে না, ওরা জৈব খায়। তো সেইভাবে আমাদের উদ্যোগী হতে হবে, যাতে আমরা কিছুটা অন্তত রাসায়নিককে কমিয়ে জৈবকে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে এই, তাহলে আমাদের এই প্রাকৃতিক যে কর্মশালা, এইটা কিছুটা হলেও সাফল্যমণ্ডিত হবে, যদি মানে অন্তত পক্ষে আমরা যতটা সার ব্যবহার করি রাসায়নিক সার, তার কিছুটা অংশ কমিয়ে দিয়ে তার রিপ্লেস করে তার বদলে যদি জৈবকে আমার জমিতে দিই, এবং পাশাপাশি জীবাণু সার এবং জৈব নিমারি, এগুলোর ব্যবহারকে আগেকার দিনে ছিল সেটাকে যদি ফিরিয়ে আনি, তাহলেই একমাত্র এই কর্মশালা সার্থক হবে। এইটুকু বলে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করব। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রযুক্তিবিদ। আগামী দিনে জৈব জীবাণুর উপরে কিভাবে গুরুত্ব দেব, এবং উনি একটা কথাই বলে গেছেন, জৈব জীবাণু, জৈব জীবাণু আগামী দিনে আমাদেরকে ভাবতে হবে। এবং আমরা যে এখন ভাবছি, বিগত দিনে ভেবে এসেছি যে জৈব সারের পরিপূরক রাসায়নিক সার বিজ্ঞানসম্মত কখনোই সত্য নয়। জৈব সার তার আলাদা কাজ করে, রাসায়নিক সার তার আলাদা কাজ করে। আর রাসায়নিক সারের উপযোগিতাটা যে আস্তে আস্তে মাটিতে কমে যাচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে জৈব সারের ঘাটতি।
আগামী দিনে বলবো স্যারের কথাগুলো কেমন করতে এবং স্যারের কথাগুলো মাথায় রেখে চলতে। এরপর আমাদের কাছে আছেন জেলার বিশেষ আধিকারিক মাননীয় অনুপ সামন্ত মহোদয়, উনি তার বক্তব্য বলবেন। উনি আমাদের এই প্রাকৃতিক কৃষি কর্মশালা, যেটি আমাদের সারা রাজ্যব্যাপী আজকে প্রতিটি ব্লকে ব্লকে কর্মশালা চলছে, বর্তমান রাজ্য সরকার দ্বারা নির্দেশে আমরা একত্রিত হয়েছি। সত্যি ওনাকে প্রথমেই অনুরোধ করবো স্যারকে বরণ করে নেওয়ার জন্য। ব্যাচ, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের কৃষি দপ্তরের আগমনী ম্যাডাম। ওনাকে অনুরোধ করবো স্যারকে বরণ করে নেওয়ার জন্য। পঞ্চায়েত সমিতির সভাপতি বিএলও সাহেব আছেন, এফিও সাহেব আছেন, এই সাব ডিভিশনের আধিকারিক এবং জেলার আধিকারিক এবং ব্লকের যিনি মেন দায়িত্বে আমাদের সব কৃষি অধিকর্তা এবং তৎসঙ্গে প্রাকৃতিক কৃষির যে সকল অনুরাগী ব্যক্তি, সমাজসেবী যারা আছেন এবং এখানে উপস্থিত সমস্ত কৃষক ভাই বোনদের সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি খুব ছোট্ট করে বলছি, সংক্ষিপ্ত। প্রাকৃতিক কৃষি কর্মশালা, এই কর্মশালা আজকের নয়। প্রাকৃতিক কৃষি নিয়ে আমাদের কেন্দ্র সরকার 2023 সাল থেকে এর সূচনা, এখন 26 সাল। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা 2023 থেকে 26 হওয়ার কথা। যে কোনো কারণে হোক এই কর্মশালা আমরা 26 সালে শুরু হয়েছে আমাদের রাজ্যে। প্রাকৃতিক কৃষি কর্মশালা, এই প্রাকৃতিক কৃষি এবং জৈব কৃষি দুটো আমরা অনেকে একসঙ্গে উচ্চারণ করি, কিন্তু তার মধ্যে একটু পার্থক্য আছে যে জৈব কৃষি কি এবং প্রাকৃতিক কৃষি কেন করছি, হঠাৎ করে ন্যাচারাল ফার্মিং এ কেন আসছি। জৈব কৃষি আমরা শুনে এসেছি এতদিন যে রাসায়নিক না ব্যবহার করে জৈব সার এবং কীটনাশক দিয়ে চাষবাস, তাকে জৈব কৃষি বলে। এবং সেক্ষেত্রে জৈব সার কোথা থেকে দিলেন, নিজের না বাইরের কেনা, তাতে কোনো ম্যাটার করে না। কিন্তু প্রাকৃতিক কৃষি কি না, প্রাকৃতিক কৃষি হলো এমন একটি কৃষি ব্যবস্থা যেখানে প্রকৃতিকে কোনো রকম ডিস্টার্ব না করে কৃষকের নিজস্ব সম্পদ, অর্থাৎ বাড়িতে তৈরি যে সকল জৈব পদার্থ বা জৈব কীটনাশক, তা দিয়ে যে চাষবাস করা হয় এবং মাটির স্বাস্থ্যকে অক্ষুণ্ণ রেখে তাকে আমরা প্রাকৃতিক কৃষি বলি। এই প্রাকৃতিক কৃষি তো আমরা করতাম 1965-66 সালে যখন সবুজ বিপ্লব হয়, তার আগে পর্যন্ত আমরা প্রাকৃতিক কৃষি করতাম। কারণ তখন পর্যন্ত আমরা রাসায়নিক সার এবং বিষের প্রভাব, আমরা বিষের ব্যবহার শুরু করিনি। কেন আমরা হঠাৎ করে রাসায়নিক কৃষিতে এলাম, তার অনেক প্রেক্ষাপট আছে, অনেক ব্যাখ্যা আছে। সেই মুহূর্তের প্রয়োজন ছিল ভারতবর্ষের এত বিপুল সংখ্যক জনগণের খাদ্য যোগানের জন্য আমরা বাধ্যগতভাবে আমরা IRA এর প্রবর্তন হয়েছিল, ধানের ভ্যারাইটি। সেখানেও দ্বিমত ছিল। তৎকালীন একজন বিখ্যাত বিজ্ঞানী R.H. রিচারিয়া, যিনি ভারতবর্ষের একজন প্রখ্যাত ধান্য বিজ্ঞানী, তিনি বলেছিলেন, একমাত্র তিনিই বলেছিলেন যে ভারতবর্ষে প্রায় শুধুমাত্র ধানেরই 1 লাখ জাত আছে এবং পশ্চিমবঙ্গে প্রায় 5000 ধানের জাত ছিল তখন।
এবং তার মধ্যে এমন কিছু জাত ছিল এবং সমস্ত এই জাতগুলো প্রাকৃতিকভাবেই হতো, কোন রকম সার বীজ প্রয়োগ করার প্রয়োজন ছিল না। কিন্তু কি হলো, তা সময়ের প্রয়োজনে আমরা কি করলাম না, হাইব্রিড ভ্যারাইটি আমরা অনুপ্রবেশ ঘটালাম প্রথম আয়ারে। এবং শুনলে অবাক হবেন যে তিনি যে সকল জাত সংরক্ষণ করেছিলেন সেই জাতগুলোকে রকফেলার সোসাইটিকে দিতে বাধ্য করা হয়েছে। এবং তৎকালীন পশ্চিমবঙ্গে একজন কৃষক, তিনি ধানের উৎপাদনশীলতা প্রায় 12 টন পার হেক্টর, তার জন্য তাকে পশ্চিমবঙ্গ সরকার পুরস্কৃত করেছিলেন। তাহলে ভাবুন, প্রাকৃতিক ভাবে দেশীয় ধানের উৎপাদনশীলতা 1 হেক্টরে 12 টন, এখনো পর্যন্ত কোনো উচ্চ ফলনশীল রাসায়নিক সার নির্ভর বীজ নির্ভর জাত এখন দিতে পারেনি। কিন্তু আমরা কি করলাম না, আমরা নতুন কিছু বিজ্ঞানকে অবশ্যই গ্রহণ করব, কিন্তু পুরনোকে বাদ দিয়ে নয়। আমাদের দীর্ঘ হাজার হাজার বছরের যে কৃষি ব্যবস্থা তাকে ভেঙে খান খান করে দিলাম, সমস্ত ভুলে গেলাম। আমাদের এত জাত, দেশীয় জাত, ধান থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে ভুট্টা, বিভিন্ন ধরনের কলাই, তার জাতগুলোকে আমরা ধ্বংস করে দিলাম নিজের হাতে। যে জাতগুলো কিন্তু কোন রকম সার বীজ ছাড়া প্রাকৃতিক ভাবে হতো, সেই ব্যবস্থার আবার প্রত্যাবর্তন। তার জন্য আজকে আমরা প্রাকৃতিক কৃষি নিয়ে এই কর্মশালা করছি। এবং তার প্রেক্ষাপট আমার পূর্ববর্তী বক্তা যিনি, উনি বলে গেলেন কেন আমাদের এই প্রাকৃতিক কৃষি বা একটু অন্যভাবে যদি বলি জৈব কৃষি কেন আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ আমরা বাধ্য, আমাদের কোনো উপায় নেই। ভবিষ্যতে যদি কৃষিকে টিকিয়ে রাখতে হয়, ভবিষ্যৎ প্রজন্মকে যদি তাদের অন্ন যোগানের ব্যবস্থা করতে হয় আমাদেরকে, তাহলে আমাদের এই ব্যবস্থায় যেতেই হবে। যারা এখনো ভাবছেন যে আমরা রাসায়নিক সার এবং বীজ প্রয়োগ করে যেমন ভাবে ফসল ফলিয়ে আসছি সেইভাবেই চালিয়ে যাব, তারা হয়তো জানেন না যে পূর্ববর্তী যে বক্তা যে কথাগুলো বলে গিয়েছেন তার প্রত্যেকটি অক্ষরে অক্ষরে সত্যি। অর্থাৎ রাসায়নিক সারের যোগান সম্ভব নয়, কারণ কোনো রাসায়নিক সার প্রায় ভারতবর্ষে তৈরি হয় না, ম্যাক্সিমামটাই বাইরের থেকে আসে। হয় কিছু রাসায়নিক সার, ইউরিয়া থেকে কিছু রাসায়নিক সার ভারতবর্ষে তৈরি হয়, কিন্তু তার ইনগ্রেডিয়েন্ট বাইরের থেকে আসে। পটাশ প্রায় 100% ইম্পোর্টেড, অর্থাৎ বাইরের থেকে কিনতে হয় বৈদেশিক মুদ্রাকে ব্যয় করে। তাহলে আমরা যে সকল সারের উপর নির্ভরশীল জাতগুলো নিয়ে এখনো সার দিয়ে বেশি ফলন ফলাচ্ছি, তার ফলে কি হচ্ছে সেগুলো আমরা শুনেছি। কারণ যে শুধুমাত্র রাসায়নিক সার যেগুলো আছে, প্রত্যেকটি সারই কিন্তু একটি, দুটি বা তিনটি বা চারটি, তার বেশি তার মধ্যে খাদ্য উপাদান নেই। গাছের প্রয়োজন প্রায় 16টা, এখন অন্য মতান্তরে 18টা, কিন্তু সেই 16টা খাদ্য উপাদানের মধ্যে মাত্র একটি, দুটি, তিনটি বা চারটি উপাদান রাসায়নিক সারের মধ্যে থাকে। এবং আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে প্রথমেই ভারতবর্ষের মাটিতে যে নিউট্রিয়েন্টের ঘাটতি পূরণের জন্য সার দেওয়া হয়েছিল সেটি হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার, ইউরিয়া। পরবর্তীকালে কি হলো, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। এখন বিভিন্ন অনুখাদ্য, বোরন, জিঙ্ক, মলিবডেনাম, এই ধরনের বিভিন্ন অনুখাদ্যের প্রয়োগ আমরা শুরু করলাম। এবং ধীরে ধীরে এখন সিলিকনের অভাবও শুরু হয়ে গেছে। এবং ধীরে ধীরে দেখা যাবে যে 16টি খাদ্য উপাদান নয়, আমাদের পর্যায় সারণীতে যতগুলি মৌল আছে প্রত্যেকটি মৌলের ঘাটতি শুরু হয়ে যাবে। তখন আমরা কিন্তু
এই মৌলগুলোকে বাইরে থেকে দিতে পারবো না। আজকে আমরা শুধুমাত্র এনপিকে এবং অনুখাদ্যের ঘাটতি নিয়ে চিন্তিত, এবং মূলত এনপিকে। এখন সালফারের ঘাটতিও প্রচন্ডভাবে লক্ষণীয়। আমরা কিন্তু সেগুলো সমস্ত বাইরের থেকে প্রয়োগ করি, কিন্তু একমাত্র জৈব সার বা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত সার, যার মধ্যে সমস্ত এই খাদ্যগুণ প্রায় সুষম হারে বজায় থাকে, যেমন ভাবে গাছের প্রয়োজন। এই প্রাকৃতিক কৃষি আন্দোলনের শুরুটা করেছিলেন কে? সুভাষ পালেকার। তিনি প্রথম বলেছিলেন যে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং কি, অর্থাৎ কোন রকম মাটিকে কর্ষণ না করেও একটা জঙ্গলের মধ্যে একটা গাছ কোন রকম বাইরের থেকে খাদ্য প্রয়োগ না করেও সে কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকে। তাহলে আমরা ফসল ফলানোর ক্ষেত্রেও এই নীতি অবলম্বন করতে পারি কিনা, এবং তাকেই বলি আমরা জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং। আমরা কি পেয়েছি আর কি হারিয়েছি? আমি সবুজ বিপ্লবের কোন রকম ভুল ব্যাখ্যা করছি না। সবুজ বিপ্লবের আমাদের প্রয়োজন ছিল, কারণ সেই সময়ে আমাদের খাদ্যের যোগান আমাদের একমাত্র চিন্তা ছিল। তা স্বাভাবিক কারণে আমরা সবুজ বিপ্লব আমাদের দেশে এসছে, এবং আমরা সবুজ বিপ্লবের ফলস্বরূপ আজকে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ না, বরং আমরা খাদ্য রপ্তানিকারী একটি দেশ। কিন্তু এই মাত্র কয়েক বছরের মধ্যে, অর্থাৎ 65 থেকে আজ 2026, এর মধ্যে কি পেলাম না, আমরা গাছের যে খাদ্য উপাদান, 16টা খাদ্য উপাদানের ঘাটতি শুরু হয়ে গেল, যে খাদ্য উপাদানগুলো আমাদের দেশে নেই, আমাদের বাইরে থেকে আনতে হবে। এবং শুনলে অবাক হবে যে বাইরেও কিন্তু সেই যোগান, পৃথিবীতে সেই যোগান ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে কি প্রয়োজন? পুরনো অবস্থায় ফিরে যাওয়া। সম্ভব? হঠাৎ করে বললে তো পুরনো অবস্থায় ফিরে যাওয়া যায় না। তাই 2023 সাল থেকে শুরু হয়েছে প্রাকৃতিক কৃষি আন্দোলন বলুন, প্রাকৃতিক কৃষি কর্মশালা বলুন। এই কর্মশালা হয়তো এই সেমিনারের মাধ্যমে বক্তব্য রেখে বোঝানো সম্ভব নয়, কারণ প্রাকৃতিক কৃষি করতে গেলে যে পদক্ষেপগুলো জরুরি, যে উপাদানগুলো বাড়িতে তৈরির প্রয়োজন, সেই উপাদানগুলো কখনোই আমরা এইভাবে কর্মশালায় শিখতে পারি না। সেগুলো হাতে কলমে যতক্ষণ না প্রশিক্ষণ হয়, এবং সেই প্রশিক্ষণও কিন্তু বিভিন্ন পশ্চিম মেদিনীপুরেও বিভিন্ন ব্লকে শুরু হয়েছে। আমাদের এই মেদিনীপুরেরই শালবনী ব্লক এবং কেশিয়ারি ব্লক, দু জায়গায় পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার দুটো প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং সফলভাবে বাস্তবায়িত হয়েছে। গতকাল জেলার যে এই কর্মশালা ছিল, সেখানে শালবনীরই একটি এসএইচজি গ্রুপের মা, তিনি এই কর্মশালায় এই যে বিভিন্ন উপাদানগুলো আমরা বললেন আগের ব্যক্তি, বা আপনারা হয়তো প্রেজেন্টেশনের মাধ্যমে দেখতে পাবেন, জীবামৃত, ঘন জীবামৃত, নিমাস্ত্র, ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র, এর উপাদান কি, কিভাবে তৈরি করা হয়, কিভাবে প্রয়োগ করতে হয়, তার তিনি একটি ডেমনস্ট্রেশন দিয়েছিলেন প্রদ্যুৎ স্মৃতি সদন, জেলা পরিষদ, পশ্চিম মেদিনীপুরের সম্মুখে, এবং যথেষ্ট আকর্ষণীয়। আমরা যদি তিনি কিন্তু হাতে কলমে এখন তৈরি করতে পারেন। আমরা কিন্তু নিম দিই, কিন্তু বাজার থেকে কিনি। অ্যাজাডিরাকটিন 10,000 ppm, অ্যাজাডিরাকটিন 5,000 ppm, এই ধরনের জৈব বিষ আমরা বাজার থেকে কিনে দিতে প্রস্তুত। তাকে আমরা বলবো জৈব কৃষি, প্রাকৃতিক কৃষি নয়। প্রাকৃতিক কৃষি তখনই বলবো যখন আপনি ওটা নিজে হাতে তৈরি করবেন এবং তা প্রয়োগ করবেন। আপনারা যদি এই বইটি দেখেন,
তাহলে দেখবেন এর ছত্রে ছত্রে কিভাবে বিভিন্ন ফসলের আমরা সারের যোগান দিতে পারি, কিভাবে বিভিন্ন ফসলের রোগ পোকার হাত থেকে ফসলকে রক্ষা করতে পারি, তা কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। জৈবিক কৌশল, কি কি উপাদান লাগবে এবং তার প্রয়োগ পদ্ধতি। আমি যে প্রসঙ্গে বলছিলাম খুব সংক্ষেপে বলে শেষ করে নিই। আমরা আজকে বাজারে গিয়ে কি দেখতে পাই, এক সময় আমিও গ্রামের ছেলে, আমার বাড়ি পিংলার একটি প্রত্যন্ত গ্রাম। বাজারে গিয়ে কি দেখতে পাই, এক সময় আমরা যে জিনিসগুলো খেতাম না, অর্থাৎ গরিব মানুষ যে জিনিসগুলো ক্রয় করতেন শুধুমাত্র ঝিনুক, প্যাকাল মাছ, কাঁকড়া, জমির যে কাঁকড়া, আরো বিভিন্ন ধরনের চুনো মাছ, এগুলো আমাদের মতো যারা গ্রামে বাস করতাম তারা ছাড়াও অন্য কেউ কিনে খেতেন না। চিংড়ি মাগুর, শোল, ল্যাঠা, এখন প্রত্যেকটি এই ধরনের চুনো মাছের বাজারে গিয়ে দেখবেন এগুলোর দাম বেশি। আমি চিংড়ি মাগুরের মাছের দাম দেখবেন আগুন দাম, আপনি তাকে ছুঁতে পারবেন না সাধারণ মানুষের। কি এমন হলো হঠাৎ করে এগুলোর দাম বেড়ে গেছে? দেখবেন পুঁটি আমরা বাজারে দেখতে পেতাম না যে বিক্রি হয়, এখন বাজারে বিক্রি হয়। এগুলো এই বর্তমান রাসায়নিক নির্ভর কৃষির আশীর্বাদ না অভিশাপ আপনারা এই বিবেচনা করবেন। এখন যদি বলেন যে আমরা যে ধানগুলো বা যে ফসলগুলো প্রাকৃতিক উপায়ে এবং দেশীয় পদ্ধতিতে চাষ করতাম তার ফলন কম, কে বলেছে ফলন কম? আমার 5টা আঙুল কি সমান? নিশ্চয়ই একটা আঙুল তো বড়। আমরা 1 লাখ জাতের মধ্যে 100টা জাত ছিল না যে জাতগুলোর ফলন বেশি? এই দেশীয় যে সকল জাত তার বিভিন্ন গুণাগুণ ছিল। কিরকম না, কোন জাত ছিল যার ফলন বেশি। আমি ধানের এরকম অসংখ্য জাতের নাম বলতে পারি, যেমন কেরালা সুন্দরী, যার ফলন 5 টন প্রতি হেক্টর। আপনাদের এখানে বিঘা 40 দেখবেন, অর্থাৎ 7.5 বিঘাতে 5 টন, তাহলে বিঘায় কত? প্রায় 6 থেকে 7 কুইন্টাল। তাহলে 5 টন কিন্তু উচ্চ ফলনশীল ধানের সমতুল্য, কোন রাসায়নিক সার না দিয়ে। বহুরূপী একটি ধান যার ফলন 5 থেকে 6 টন প্রতি হেক্টর, কোন রকম রাসায়নিক সার না দিয়ে। এমনকি এটাও লক্ষণীয়, ঝলসা রোগ লেগেছে, কোন রকম বীজ দেওয়া হয়নি, 7 দিন পরে দেখা গেল সেই জমিতে ঝলসা রোগ নেই। কেন? কারণ তার রোগ সহনশীল ক্ষমতা তার মধ্যে ছিল। করোনা হয়েছে, করোনা আক্রমণ করেছে আমাদের পৃথিবীতে, করোনার ফলে মানুষের জীবনের বিপর্যয় ঘটেছে। আপনি কি একবার ভেবে দেখেছেন কোথায় বেশি করোনার প্রভাব পড়েছে? শহরে, যারা এসি ঘরে থাকে, যারা ঘরের বাইরে বেরায় না। আপনি দেখেছেন বস্তিতে করোনার প্রভাব পরিমাণে লেগেছে? কেন না, যারা এই জীবাণুর সঙ্গে বসবাস করতে করতে তাদের মধ্যে কি তৈরি হয়েছে? ইমিউনিটি তৈরি হয়েছে। একইভাবে এই দেশীয় জাতগুলোর মধ্যে রোগ সহনশীল ক্ষমতা অনেক বেশি, তাদের অধিক পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় না। এই কথাটাই ডক্টর নিচারিয়া বলেছিলেন, আর এই নিচারিয়া যে ধানগুলোর ফলন বেশি সেই ধানগুলোকে আমরা মাল্টিপ্লাই করি, সেই ধানগুলোকে আমরা মানুষের মধ্যে বিতরণ করি। যে ধানগুলোর ফলন কম কিন্তু অন্য গুণ আছে সেগুলোকেও আমরা রাখি। কিছু ধান আছে কলমি শাকের মতো, জলের মধ্যে কলমি শাকের মতো হয় এবং তাতে ধান হয়। কিছু ধান আছে যার মধ্যে লবণ সহনশীল আছে, কিছু ধান কালো রঙের, কিছু হলুদ রঙের, কিছু লাল রঙের। প্রত্যেকটি এই গুণ হচ্ছে অ্যান্থোসায়ানিন কন্টেন্ট প্রচুর পরিমাণে বেশি, যার মধ্যে যেগুলো খেলে রোগ প্রতিরোধক ক্ষমতা আপনার মধ্যে বৃদ্ধি পাবে। কিছু ধানের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে,
এমনকি আদিবাসী মহিলারা, আপনারা জানেন যখন মা হন তখন তাদের প্রচুর পরিমাণে আয়রন ট্যাবলেট খেতে হয়। তৎকালীন সময়ে মায়েরা ওই ভাতের ফ্যান খেতেন আয়রনের চাহিদা বা ঘাটতি পূরণের জন্য। এই কথাটাই বিচারিয়া স্যার বলেছিলেন। কিন্তু আমরা সব হারালাম, কিন্তু কি পেলাম? পাওয়ার দিকেও আছে। আমরা খাদ্যে স্বনির্ভর হলাম। আমরা খাদ্য আমদানিকারী দেশ থেকে খাদ্য রপ্তানিকারী দেশ হলাম। তারও হয়তো প্রয়োজন ছিল, কারণ সবুজ বিপ্লবের কোন রকম আমরা নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু তার প্রয়োজনীয়তা নিয়ে কোনো দ্বিমত নেই। তাহলে আমাদের কি প্রয়োজন? আমরা কিন্তু উচ্চ ফলনশীল ধানকে প্রাকৃতিক উপায়ে চাষ করতে পারবো না, এটা সম্ভব নয়, কারণ তারা রাসায়নিক নির্ভর, তাদের রাসায়নিকের চাহিদা অত্যন্ত বেশি। তাহলে আমাদের কি করতে হবে? না, দেশীয় জাতকে প্রাকৃতিক উপায়ে চাষ করতে হবে, এইটা প্রয়োজন। তাই এই প্রাকৃতিক কর্মশালায় যারা উপস্থিত হয়েছেন তারা আজকেই হাল ছেড়ে দেবেন না, এটা সূচনা। আমরা এখান থেকে কিছু জেনে শিক্ষা নিয়ে বলবো না, কারণ প্রাকৃতিক কৃষি শেখানো যায় না। প্রাকৃতিক কৃষি অর্থাৎ ইন্ডিজিনিয়াস যে ফার্মিং কালচার, সেই ইন্ডিজিনিয়াস ফার্মিং কালচার কোথা থেকে আসে? না, আমাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে প্রজন্ম এই কালচার ছিল আমাদের দেশে। এখনো পর্যন্ত কিছু জায়গায় যারা এই কালচার এখনো প্র্যাকটিস করেন, আমরা পাহাড়ে গেলে দেখতে পাই এই কালচার এখনো প্র্যাকটিস করেন। সিকিম সম্পূর্ণ অর্গানিক স্টেট, জৈব, যদিও জৈব এবং প্রাকৃতিক দুটোর মধ্যে একটা ক্লিয়ার কাট পার্থক্য আছে, যদিও তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আমি আশা করব আপনারা এই ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের যে এই প্রকল্প, এই যে কর্মশালা এবং কৃষি দপ্তরের উদ্যোগে যে কর্মশালা, বিশেষ করে এখানকার যিনি এডিএ সাহেব আছেন ওনার উদ্যোগে যে কর্মশালা, সেই কর্মশালা সাফল্যমণ্ডিত হোক এবং আপনারা এই যে পুস্তকটি দেওয়া হয়েছে এই বইটি ভালো করে পড়বেন। এখানে অনেক কিছু লেখা আছে এবং তার মধ্যে অধিকাংশ রোগ পোকার জন্য যে সকল বিষের কথা বলা আছে, জৈব বিষ, প্রাকৃতিক বিষ, এখানে আমি একটা লাইন বলবো। আমরা এখনো পর্যন্ত বলি গাছে ওষুধ দিই। এই যে একটি শব্দ চয়ন, এই শব্দ চয়ন কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানির শব্দ চয়ন। ওষুধ তার ইংরেজি হচ্ছে মেডিসিন, বিষ তার ইংরেজি হচ্ছে পেস্টিসাইড। বিষ বলতে শিখি আমরা, বিষকে বিষ বলাই ভালো। বিষের আবির্ভাব হয়েছিল কৃষির জন্য নয়, বিষের আবির্ভাব হয়েছিল বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের মশার আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য বিষের আবির্ভাব। তাকে পরবর্তীকালে কৃষিতে ব্যবহার উপযোগী করানো হয়। তার কিছু কারণ আছে, প্রেক্ষাপট আছে, রাজনৈতিক দিক আছে, আমি সেসব ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু এই প্রাকৃতিক কর্মশালাকে সম্মান জানিয়ে এবং প্রাকৃতিক কৃষি কর্মশালা আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং তার হাতে হাতে আমরা অনুশীলন করি, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ, যথাযোগ্য সম্মান জানিয়ে আমাদের ক্ষুদ্র বক্তব্য শোনার জন্য সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ মাননীয় ডক্টর অর্ণব সামন্ত মহোদয়, কৃষি বিশেষজ্ঞ। আমরা কিছু শিখলাম, আমরা কিছু শিখেছি কি মাননীয় বিশেষজ্ঞের কাছে? একটা জিনিস কিন্তু শিখেছি, সেটা হচ্ছে যে রাসায়নিক চাষ স্থিতিশীল নয়, জৈব চাষ স্থিতিশীল। আগামী দিনে রাসায়নিক চাষ স্থিতিশীল নয়, জৈব চাষ স্থিতিশীল। চাষকে স্থিতিশীল করতে গেলে এবং আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের মুখে অন্নটা তুলে দেওয়াটা সুচারু রাখতে গেলে জৈবের উপর নির্ভর করতেই হবে, এটি আমরা শিখলাম। এরপর আমরা
আমাদের সামনে মাননীয় ফিশারি অফিসার স্বপন গোয়াল মহোদয়, ওনাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।